দীর্ঘ শব্দহীন মুহূর্তের পর তানভীর ঘাড় ফিরিয়ে শান্তর দিকে তাকালো। তার মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে বর্তমান পরিস্থিতিটা সে সহজে মেনে নিতে পারছে না। তারপরও সে তার দিকে প্রশ্ন ছুড়ে দিল। তাহলে এখন বলো, পারবে এরকম একটা ছেলের সাথে নিজের ভবিষ্যৎ এগিয়ে নিতে? তোমার মা বাবা রাজি হবেন আদরের মেয়েটাকে এরকম একটা ছেলের হাতে তুলে দিতে? পারবে আমার এতগুলো তিক্ততা মেনে একটা ইতিম ছেলেকে নিয়ে বড়টা জীবন কাটিয়ে দিতে? পারবো, আমি সব কিছু পারবো, কিন্তু আর কখনো যেন নিজেকে এতিম বলে উল্লেখ করতে না দেখি। আমি আছি না, তাহলে এতিম কিভাবে হলেন? তানভীরের বুক থেকে যেন পাথর নেমে গেল। এতক্ষণের যে শ্বাসগুলো গলা পর্যন্ত এসে আটকে ছিল, এখন যেন সবগুলো নিজেদের উল্লাসে বেরিয়ে আসতে চাইছে। তানভীর নিজের মুখের উপর শান্তর হাতটা সরিয়ে নিল। নিজের দুই হাতের মুঠিতে শান্তর নরম হাতটা টেপে ধরে জিজ্ঞাসা কণ্ঠে বলল, কিন্তু তোমার পরিবার, তারা কি আমার সম্পর্কে এত সব জেনে রাজি হবে? তাদেরও দোষ দেওয়া চায় না, আমি ছেলেটাই এমন। ও, এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। শুনুন, লাইভে কিছু ইন্টারেস্টিং বিষয় থাকা প্রয়োজন। পরিবার ঝামেলা না করলে ভালো, আর যদি করে তাহলে আরও বেশি ভালো। নাতি নাতনিদের বুড়ো বয়সে গল্প শোনানোর মতো কিছুই তো থাকা প্রয়োজন। বলেই শান্ত দুষ্টু হেসে ভ্রুজোড়া নাচালো। দুষ্টু শিরোমণি তানভীর যেন এবার চুপসে গেল। বলে কি এই মেয়ে? কিন্তু পর মুহূর্তে এই উচ্চস্বরে হেসে ফেলল। তার বউ যদি তার মতো না হয় তাহলে কিভাবে হবে? শান্ত হাসছে। এতক্ষণ তানভীরকে স্বাভাবিক করতে এত সব অকপটে বললেও এবার বেশ লজ্জা লাগছে, যার দরুন তার মুখশ্রীতে লাজুক আভা ফুটে উঠেছে। তানভীর তার মুখপানে তাকালো। তার লজ্জা পাওয়ার কারণ সবটাই বুঝতে পারল। সে হাসি মুখে শান্তর কাঁধ আগলে তাকে নিজের বুকে নিয়ে আসলো। শান্তও চুপচাপ তানভীরের বুকে মাথা রাখলো। অনেকটা সময় নীরবে কেটে গেল। শুধু দুটি মানুষ অনুভব করলো নিজেদেরকে, অনুভব করলো একে অপরের অস্থির হৃদস্পন্দনকে। তানভীর মাথা নিচু করে শান্তর মায়ায় গভীরভাবে চুমু খেল। শান্ত যেন লজ্জায় আরও গুটিয়ে গেল। এরই মধ্যে শান্তর ফোনে তার বাবার কল আসাতে কাপল যুগলের প্রেম ঘন মুহূর্তে বিঘ্ন ঘটল। তানভীর ছেড়ে দিতেই শান্ত উঠে দাঁড়ালো। তানভীর উঠে দাঁড়ালো। শান্ত কয়েক কদম সামনে এগিয়ে কল রিসিভ করবে তার আগেই পেছন থেকে তানভীরের রাশ ভারী কণ্ঠ শুনে থেমে গেল। শোন। শান্ত যেন একটু চমকে উঠল। এতক্ষণের এত গম্ভীর কথাবার্তার পর এমন কণ্ঠ শুনে চমকিত ভাবটা সত্যি লুকাতে পারল না। তানভীর তার দৃষ্টি বুঝল, কিন্তু পূর্বেকার ন্যায় একই স্বরে বলল, আমি কিন্তু তোকে ভালো টালোবাসি না, নির্ঘাত ফেঁসে গেছি। শান্ত প্রথমে থতমত খেলেও পর মুহূর্তে হেসে ফেলল, কিন্তু নিজের হাসিটাকে দমন করার সম্পূর্ণ চেষ্টা করে বলে উঠল, আর শুনুন, আমি কিন্তু আপনাকে ওইসব ভালো টালবাসি না, নির্ঘাত মায়ে জড়িয়ে গিয়েছি। দুজনে হাসল, কিন্তু কারো হয়তো বোঝার বিন্দুমাত্র বাকি নেই যে এই হাসিতে কতটা তৃপ্তি লুকায়িত, কতটা প্রশান্তি মিশ্রিত। রাতের ঢাকা বরাবরই নীলার বেশ পছন্দ। দিনের কোলাহল শেষে রাতের এই নিস্তব্ধতাটুকুই বসবাসরত মানুষগুলোকে একটু শান্তিতে শ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছে। নীলা গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে অপলক দৃষ্টিতে নীরব রাস্তাটার সৌন্দর্য উপভোগ করছে। আচমকা গাড়ির ব্রেক করাতে নীলার দৃষ্টিতে ব্যাঘাত সৃষ্টি হলো। সে পাশ ফিরে ড্রাইভিং সিটে বসা সাদিদের মুখপানে তাকালো। তার নীরব দৃষ্টি যেন বলে দিচ্ছে এখানে কেন থামিয়েছেন। সাদিদ নিঃশব্দে গাড়ি থেকে নেমে গেল। নীলার পাশের দরজাটা খুলে দিয়ে কথা নেই বার্তা নেই তাকে কোলে তুলে নিল। আরে আরে, কি করছেন? কি কোলে নিচ্ছেন কেন? সাদিদ প্রতি উত্তরে জানালো না। চুপচাপ নীলাকে কোলে নিয়েই গাড়ির পেছনের দরজাটা খুলল। নিজে প্রথমে সিটে বসে নীলাকে তার কোলে বসালো। নীলা যেন নীরব দর্শক। এই ছেলেটার হুটহাট কর্মকাণ্ড তার এখনো মাথায় আসে না। নীলাকে কপাল কুঁচকে রাখতে দেখে সাদিদ নিজের ঠোঁট কামড়ে ধরল। এক হাতে নীলার কোমর পেঁচিয়ে নিজের হাতে চেপে ধরল, আরেক হাত নীলার ঘাড়ে। এতক্ষণ নীলা কিছু বুঝে উঠতে না পারলেও এখন যেন বোঝার বাকি নেই। সাদিদের ওই চোখ জোড়ায় যেন নীলাকে তার উত্তর দিয়ে দিচ্ছে। সাদিদের মনোভাব বুঝে উঠতে পেরে নীলা সরে যেতে চাইল, কিন্তু সাদিদ কি নিজের পাওনা না বুঝে এত সহজে ছাড়বে? নীলার খোলা চুলগুলোকে আলতো করে হাতে মুঠো করে সাদিদ অধৈর্যরা মিলিয়ে নিল। নীলা ক্রমশ শিহরিত হয়ে সাদিদের পিঠ আঁকড়ে ধরতে চাইল। নিস্তব্ধ সড়কে যেন শুধু একজোড়া দম্পতির উষ্ণ নিঃশ্বাসের আওয়াজ ভেসে আসতে লাগল। সাদিদের তৃষ্ণা যেন থামবার নাম নেই। এই রমণীর সান্নিধ্যে আসলে যেন তার পিপাসা শুধু বাড়তেই থাকে, শুধু যেন আরও চায় আরও চায়। নীলার শ্বাস আটকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে। সাদিদের যেন এবার রাগ লাগলো।
এই মেয়েটা সব সময় এমন করে, নিজে তো কখনো আগ বাড়িয়ে কাছে আসেই না, যখন সাদিদ কাছে টেনে নিতে চায় তখনও তার যত সব বাধা। তাই কিছুটা রাগ নিয়েই সে নীলার ঠোঁটে জোরে কামড় বস, তারপর এক ধাক্কায় দূরে ঠেলে দিল। নীলার চোখ একদিকে চলছে, অপর দিকে সাদিদের রাগ। সে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো, অতঃপর সম্পূর্ণ ঘটনা বুঝতে পেরে আর কষ্ট পেল না, নিঃশব্দে হেসে সাদিদের গা ঘেঁষে বসলো। সাদিদ তাকালো না পর্যন্ত, বরং একটু দূরে সরে বসলো। নীলার এই মুহূর্তে চরম হাসি পাচ্ছে। সাদিদের এই ছোট ছোট রাগ অভিমানগুলো নীলার বড্ড কিউট লাগে, ইচ্ছে করে গালগুলো জোরে টেনে দিতে, কিন্তু এখন এমনটা করলে হিতে বিপরীত হতে পারে। তাই নিজের মধ্যকার ইচ্ছেকে দমন করে আবারও সাদিদের পাশে বসলো। সাদিদ এবার রাগ সামলাতে না পেরে গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে লাগলো। নীলা দ্রুত তার হাত চেপে ধরল। সাদিদ রাগী দৃষ্টি নিয়ে তাকাতে সে একটা শুকনো ঢোক গিল। ভয়ে কাঁচুমাচু হয়ে সাদিদের বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা রাখল। সবটুকুই যেন সাদিদের রাগ ভাঙানোর নিনজা টেকনিক, কিন্তু সাদিদ এসবের ধার ধারল না, আবারও হাত ছাড়িয়ে নিল। সবসময় এসব ভালো লাগে না, আর সবসময় এসব সহ্য করার মুডও থাকে না। ভালোবেসে কাছে টানলে যদি ছোটাছুটি করে শুরু করে এমনটা সহ্য হয়, তাও যদি সেটা নিজের বিয়ে করা বউ। নীলা বুঝতে পারলো পরিস্থিতি এবার বেশ গরম, তাই এদিক ওদিক তাকিয়ে বুদ্ধি বাহির করার চেষ্টা করছে কি করা যায়। আউচ! আমার ঠোঁট ব্যথা করছে, বোধহয় রক্তও বের হচ্ছে। সাদি দ্রুত নীলার দিকে তাকালো। রাগ এখনো বজায় রেখেছে, তাই নিজের তীক্ষ্ণ চোখে সম্পূর্ণ ঠোঁট পরখ করল। অতপর রক্ত না দেখে নীলার অগোচরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সাদিদ আবারও ঘাড় ঘুরিয়ে ফেলাতে নীলা এবার অভিযোগের কণ্ঠে বলল, আমি ব্যথা পাচ্ছি, খুব জ্বলছে। জ্বলার জন্যই দেওয়া হয়েছে। ইস, কি নিষ্ঠুর! সাদিদ নীলার বাহু শক্ত করে ধরে হ্যাচকা টান দিল। কিছুটা গম্ভীর মিশ্রিত রাগী কণ্ঠে বললে উঠল, আর তুমি তুমি নিজে কি সবসময় সব ভালো লাগে? তুমি আমার স্ত্রী না? তাহলে আমার চাওয়া পাওয়া তোমাকে বুঝতে হবে না? কেন আমি সবসময় আসবো বলো তো? তুমি আসলে সমস্যাটা কোথায়? একবার তো নিজে এসে কাছে এসে দেখো না। উল্টা আমি যখন কাছে জানি তুমি এইসব শুরু করো। সবসময় কি এরকম মনোভাব থাকে? তোমার এসব বোঝা উচিত না? সাদিদ নিজের বাক্যটুকু সম্পূর্ণ করেই নীলাকে আবারও ধাক্কা দিল আর বিড়বিড় করে বলল, পাষাণ একটা। নীলা নিচু স্বরটা শুনতে পেল। তখন তাল সামলাতে না পেরে গাড়ির দরজায় হালকা লেগেছে, ব্যথাও খানিকটা পেয়েছে, কিন্তু আপাতত কোনো ব্যথা গায়ে লাগছে না। মনে যে ব্যথা সাদিদ তৈরি করেছে তার সামনে এগুলো খুব সামান্য। সাদিদের থেকে এসব শুনে নীলার কষ্টে বুকটা ফাটছে। হ্যাঁ, সে একটু অবুঝ, অনেকটা লজ্জায় মিয়ে থাকে, তাই কখনো নিজে থেকে সাদিদের কাছে এগিয়ে যেতে পারে না। সাদিদ তো সবসময় বোঝে তার না বলা কথাগুলো, তাহলে আজ কি হলো? কান্নাগুলো এসে গলায় দলা পাকাচ্ছে, আর নীলা সর্বোচ্চ চেষ্টা করে সেগুলোকে আটকে রাখার প্রয়াসে ব্যস্ত, কিন্তু বেশিক্ষণ পারল না। গাল বেয়ে টুপটুপ করে অশ্রুকণা ঝরতে লাগলো। সাদিদের এদিকে খেয়াল নেই, সে চোখ বন্ধ করে ইতিমধ্যে সুইটে হেলান দিয়ে দিয়েছে। প্রাণ পাখিটার সাথে রাগ দেখিয়ে সে নিজেও পড়ছে। চোখ বন্ধ থাকাতে নীলার ব্যথাটুকুও সে দেখতে পায়নি, নতুবা হয়তো এতক্ষণে অস্থির হয়ে পড়ত। সাদিদ অভিমান করেছে, তাই নীলাও যদি এখন অভিমানের পর্ব নিয়ে বসে থাকে, সেটা কি ঠিক হবে? কখনোই না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মান অভিমান অবশ্যই হবে, তাই বলে একজনে রাগ করলে অপরজনকে তখন পানি হতে হয়, নতুবা ছোট্ট একটা বিষয়ে বৃহৎ আকারে গিয়ে দাঁড়ায়। নীলাও তাই করল। চুপচাপ সাদিদের কাছে গিয়ে তার বুকে মাথা রাখল। সাদিদ সাথে সাথেই চোখ খুলে তাকালো। নীলা কান্নার ঊর্ধ্ব কণ্ঠে বলে উঠল, প্লিজ আপনার বুকটা একটু মাথা রাখি, আমার নিজের বুকটা বড্ড ব্যথা করছে। সাদিদের সব রাগ যেন মুহূর্তেই পানি হলো। দুই হাতে নীলাকে আঁকড়ে দিল, চোখে মুখে অগণিত আদর দিল। আদর দিতে দিতে যেন এক প্রকার হাঁপিয়ে যাওয়ার অবস্থা। তারপরও যেন প্রিয়তমার কষ্টগুলোকে এক আকাশ ভালোবাসা দিয়ে দূর করতে চাইছে। এতক্ষণ কান্না আটকে রাখতে পারলেও এখন যেন সাদিদের ভালোবাসা পেয়ে সেটা সম্ভব হলো না। নীলা ডুকরে কান্না করে উঠল। সাদিদ তার কপালে চুমু খেয়ে বুকে আগলে নিল, শক্ত করে বুকের সাথে চেপে ধরলে বলল, শ্, একদম কান্না নয়। কিন্তু চোখের পানি কি আর এসব মানে? নীলার কান্না থামছে না দেখে সাদিদ এবার আকুতি ভরা কণ্ঠে বলল, প্লিজ জানার কান্না নয়, আমি সরি বলছি তো। এইভাবে রাগ দেখানোটা আমার ঠিক হয়নি। এবার চুপ করো, তোমার কান্না আমি সহ্য করতে পারি না পাখি। ধীরে ধীরে নীলার কান্নার বেগ কমে গেল। সে নিজেও নিচু স্বরে সাদিদের বুকে নাক ঘষে বলল, আমিও সরি, আপনি আর রাগ করে থাকবেন না। সাদিদ হাসল, নীলার মাথায় চুমু দিয়ে বলল, আচ্ছা রাগ করবো না, কিন্তু পাখি এবার কিন্তু আমি সিরিয়াসলি বলছি, তাই মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে ভালোবাসি, এটাতে কিন্তু বিন্দুমাত্র সন্দেহ নেই।
তারপরও মানুষ হিসেবে সবারই কিছু চাহিদা রয়েছে, আর স্বামী হিসেবে তোমার কাছে অবশ্যই আমি কিছু আশা করি। এখন না হয় ঠিক আছে, কিন্তু বাবা আসার পর যখন তোমাকে আমার কাছে নিয়ে যাব, তখন সারাদিন ব্যস্ততায় কাটিয়ে সব সময় হয়তো মন মেজাজ ঠিক নাও থাকতে পারে। তখন যদি তোমাকে আমার প্রয়োজন হয়, একান্ত কাছে চাই, আর সেই সময় যদি তুমি এমনটা করো, আমার মাথাটা কি ঠিক থাকবে? হয়তো বা রাগ দেখাবো না, কিন্তু যদি দেখায় তাহলে কষ্টটা কী পাবে? একদিকে তুমিও পাবে, আরেকদিকে আমিও পাবো। তাই আজ বাধ্য হয়ে এই কথাগুলো বলছি। তুমি যদি মাঝে মধ্যে এমনটা করতে, তাহলে আমি হয়তো বলতাম না, কিন্তু তুমি এই কাজটা সব সময় করো। সাদিদ এবার থামল। নিচে তাকাতেই নীলাকে নতজানু হতে দেখল, অর্থাৎ সে নিজের সব সময়কার কথাগুলো ভেবেই অনুতপ্ত হচ্ছে। সাদিদ ছোট্ট একটা শ্বাস টানল, তারপর নীলার মাথায় হাত বুলাতে বুলাতে আবারও বলল, পাখি, তুমি আমার অর্ধাঙ্গিনী। জীবন পথের সবটুকু পথ আমি তোমাকে নিয়েই পাড়ি দিতে চাই। তাই একদিনের প্রসঙ্গ হলে হয়তো বা এইভাবে বলতাম না, কিন্তু এখন বলতে হচ্ছে, কেননা তুমি এখনও বড্ড অবুঝ। সবগুলো মানতে পারলেও কিছু কিছু হয়তো আমার তোমাকে বলে দেওয়া উচিত, যেগুলো তুমি চেষ্টা করলেই শুধরিয়ে নিতে পারবে। মেয়েরা বরাবরই ছেলেদের তুলনায় লাজুক হয়, সে জায়গায় তো আমার বউ আরও এক ধাপ এগিয়ে। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। চুপচাপ যা বলছি শোনো, কথা না বুঝে কথা বললে মার দেবো কিন্তু একবারে। মায়ের মামা বাড়ির আবদার? না গো, আপনার জামাইয়ের আবদার। এখন আর একটা কথা বলে মাথা দিলে মেয়েরা তক্তা বানিয়ে দেবো একবারে। নীলার আর সাহসে কুলালো না কিছু বলার। এই ছেলের বিশ্বাস নেই। সাদিদ তাকে চুপসে যেতে দেখে ঠোঁট কামড়ে হাসি আটকালো, কিন্তু এই মুহূর্তে তাকে সবটা বুঝিয়ে বলা উচিত, তাই আবারও বলল, তাই বলছি, লজ্জা অবশ্যই পাবে, কিন্তু তাই বলে সবসময় যে লজ্জাকেই প্রাধান্য দেবে এটা তো ঠিক নয়। আমি তোমার স্বামী, তাই দিন শেষে আমারও কিছু চাওয়া আছে, যেগুলো পূরণ করার জন্য দিন শেষে অবশ্যই আমি তোমার কাছে আসবো। তখন যদি তুমি নিজের এই অবুঝপনায় আমাকে দূরে সরিয়ে দাও, সবসময় কি আমি মেনে নিতে পারবো? মানুষ হিসেবে রাগ তো সবারই রয়েছে, তাই আমারও হয়তো বা রাগ লাগবে। তখন তোমার সাথে আজকের মতো খারাপ ব্যবহার করে ফেলবো, যেটা আমি কখনোই চাই না। আমি বরাবরই চেষ্টা করবো এমনটা কখনো না করার, কিন্তু স্ত্রী হিসেবে তোমারও কিছু দায়িত্ব রয়েছে। স্বামী স্ত্রী যদি দায়িত্বটা ভাগাভাগি করে নিই, তাহলে না সংসারটা সুখের হবে, তাই নয় কি? আর তাছাড়া আরেকটা কথা কি জানো, স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক। তাই যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেটা সময় থাকলেই নিজেদের মধ্যে ঠিক করে নেওয়া উচিত, যেন কখনো সেই সমস্যা সমাধানের সঙ্গী হিসেবে তৃতীয় পক্ষ না আসতে পারে। বুঝেছেন মহারানী? নীলা মাথা উপর নিচ করল, অর্থাৎ এমনটাই। সাদিদ যেমন তার দিকটা খেয়াল করে, নীলাও সব সময় না পারো, কিন্তু সাদিদের দিকটা খেয়াল করার চেষ্টা করা তার অবশ্যই উচিত। আর আজ না হোক কাল তৃতীয় পক্ষের উপস্থিতি যে ঘটবে না, সেটা কে বলতে পারে। তাই সময় থাকতেই নিজেদের সমস্যা একে অপরের সহায়তায় মিটিয়ে ফেলা উচিত। সাদিদ মৃদু হাসল, নীলাকে বুকে চেপে ধরে বলল, এই তো আমার পাখিটা বুঝে গিয়েছে। এখন থেকে কি ঠোঁটটা আহা লাল হয়ে গেছে, এখনো ব্যথা আছে? বেশি না, অল্প। সাদিদ হাসল, আলতো করে ঠোঁটটা ছুঁয়ে দিল, বড় বড় ন্যায় বলল, ব্যথাটুকু শুষে নিচ্ছে, আর যন্ত্রণা হবে না। নীলা হেসে ফেলল। সাদিদও মৃদু হাসল। সাদিদ তাকে আবারও বুকে আগলে নিয়ে ক্ষণিকের জন্য আখিদয় বন্ধ করল। একটু অবুঝ, একটু চঞ্চল, কিন্তু দিন শেষে যেন এই মেয়েটাতেই সাদিদ প্রশান্তি খুঁজে পায়, আর সে এটাতেই খুশি। আর সারা জীবন যেন তার মধ্যেই প্রশান্তি অনুভব করতে পারে, এমনটাই নিজের কাছে তার একমাত্র চাওয়া। পদ্মলয়ার ডাইনিং টেবিলে আজ উৎসব মুখর পরিবেশ, কেননা দুই পরিবারের প্রত্যেকটি সদস্য যে আজ এখানে উপস্থিত। নর্মালি খাবার টেবিলে কথা বলা নিষেধ হলেও তারা যেন আজ সেটাই বেশি করে করছে। আরিফ মাহমুদ ছোটের কোণ শুরু করে নিঃশব্দে তার কথাতে সম্মতি জানালেন। এই মানুষগুলোকে তার বড্ড পছন্দ, কেমন অল্পতেই আপন মনে করে অকপটে সব বলে দেয়। এটা তুমি একেবারে ঠিক করেছো শাহিদের বাবা, নতুবা ছেলের বউকে ঘরে তুলতে পারছি না। আমার কি আর এভাবে ভালো লাগে? কতটুকু বলেই শায়লা রহমান যেন মুখে এক আকাশ হতাশা ঢেলে নিয়ে এলেন। আর অপর দিকে নীলা পারছে না এখান থেকে দৌড়ে পালাতে। আগে যদি জানতো এখানে আসলে এরকম লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে, তাহলে সে এখানে আসার থেকে 10 হাত দূরত্ব বজায় রাখত।
সে আর চোখে একবার সামনে বসা সাদিদের দিকে তাকালো। কেমন নির্লজ্জের মতো ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে গাপুস গুপুস খেয়ে যাচ্ছে। আর এদিকে নীলার হাল পুরোপুরি বেহাল। শাহেদ কিছুটা অসহায় দৃষ্টিতে ছেলের মুখপানে তাকিয়ে রয়েছে। আর সাদমান ইতিমধ্যে গোলমোলো গালগুলো ফুলিয়ে বেটে চোখে চিকেন রেজালার দিকে তাকিয়ে রয়েছে। তার ভাবভঙ্গিতে পুরোপুরি স্পষ্ট সে এটা খাবে। নিধির চোখের চাহনিতেও অসহায়ত্ব ভরপুর। এই ছেলে যে পরিমাণ জেদি, একবার যেহেতু বলেছে এটা খাবে মানে এটা খাবেই। এখন সমস্ত পৃথিবীর সবকিছু তার সামনে এনে দিলেও সে ওইটা ছুঁয়ে দেখবে না। কিন্তু নিধির যে দিতে সমস্যা নেই, সমস্যা তো সৃষ্টি হবে খাওয়ার পরে। ঝাল এই ছেলে মোটেই খায় না। সাদির দুইজনের অবস্থা দেখে ঈষৎ হাসল। মা বাবা যতই স্ট্রং হোক না কেন, সন্তানের সামনে আসলেই যেন তারা ফিকে পড়ে যায়। বাবা এটাই খাবে। তাহলে আর কি করার? ভাবিমণি, তাহলে এক কাজ করো, একটু পোলাওয়ের সাথে মাখিয়ে ঝুলগুলো মুছিয়ে তারপর দিয়ে দাও, তাহলে হয়তো আর ততটা ঝাল লাগবে না। সাদিদের কথাতে যেন নিধির প্রাণ ফিরে এলো। এই ছেলের সামনে থাকলে তার সব কিছু কমে আসে, এমনকি বুদ্ধিটাও। সে চটজলদি ভালো করে ভাতের সাথে মাখিয়ে ঝোল ঝরা চিকেনটা সাদমানকে দিয়ে দিল, কিন্তু বেচারা একটু খেয়েই প্লেট দূরে ঠেলে দিল। টেবিলের সবাই এবার একত্রে হেসে ফেলল। সাদমান তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে, তার ভাবভঙ্গিতে প্রবল জিজ্ঞাসাবোধ দৃষ্টি। নিধি এবার ফালুদার প্লেট থেকে অল্প একটু নিয়ে তাকে দিল। এটাও 2 চামচ খেয়ে সে আর খাবে না, সে এবার মিষ্টি দই খাবে। নিধি হাসি মুখেই অল্প একটু দিল। এই ছেলেটা খাওয়া নিয়ে বরাবরই এমন করে, এমন একটা ভাব নিয়ে খাবার চাইবে যেন সে এটা মহা খুশিতে খেয়ে ফেলবে, কিন্তু খাওয়ার সময় ঠুস। সবার টুকটাক কথাবার্তা আর হাসাহাসির মধ্যেই খাওয়ার পর্ব শেষ হলো। সবাই এবার বসার ঘরে এসেছে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করার জন্য, যার কারণেই আজ নীলাদের এমন তাড়া দিয়ে পদ্মালয়ার আনা হয়েছে। না মানে আমি যাই, একটু রান্নাঘরে কাজ আছে আর কি। নীলা দ্রুত পায়ে স্থান ত্যাগ করল। সাদিদ সেদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরল। তার প্রাণ পাখি যে লজ্জায় মরে যাচ্ছে সেটা সে ভালোই বুঝতে পারছে। উপস্থিত সবাইও নীলার এমন পালিয়ে যাওয়া ধরতে পারল। তারা হাসতে হাসতেই বাদবাকি কথাবার্তা এগিয়ে নিতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পথে, কিন্তু এখনও বসার ঘরে আলোচনা চলছে। নিধি এতক্ষণ সেখানে উপস্থিত থাকলেও এবার উঠে কিচেনে চলে আসলো। তার পিছু পিছু নীলাও চলে আসলো। সে যতই তাদের মধ্যে থেকে দূরে থাকতে চায়, তাকে যেন ততই এনে টেনে বসিয়ে রাখা হয়। এটা কি ঠিক? তারা কি বোঝে না নীলা এসবে প্রচুর লজ্জা পাচ্ছে? নীলাকে কিচেনে দেখে নিধি হালকা হাসলো, হাসি মুখে বলে উঠল, তুইও চলে এলিছিল। তাহলে আর কি করব? সেখানে বসে থাকতে থাকতে আমার কান গরম হয়ে যাচ্ছিল। কি সব বলে যাচ্ছে তারা। নিধি তার কথায় আবারও হাসল। তারপর চুলায় পাতিল বসিয়ে সবার জন্য কফি বসালো, আর সাথে হালকা নাস্তার আয়োজন। নীলাও তাকে টুকিটাকি হেল্প করলো। তারা কফি আর নাস্তা নিয়ে বসার ঘরে আসতে নীলা সাদিদের জায়গাটা ফাঁকা দেখল। এইটুকু সময়ের মধ্যে আবার কোথায় গেল? নীলার দৃষ্টি অনুসরণ করে শায়লা রহমান হাস্যরত কণ্ঠে বলল, তা ইম্পর্টেন্ট কল এসেছে, তুই বরং কফিটা নিয়ে উপরে যা, শাদি হয়তো রুমেই আছে। ইস, সবাই মিলে আজ কি শুরু করেছে? নীলাকে বারবার এমন সব পরিস্থিতিতে ফেলে তারা কি মজা পাচ্ছে তারাই ভালো জানে। নীলা মাথা নিচু করে মা বাবার দিকে তাকালো, তারাও মিটমিটিয়ে হাসছে। নীলাকে এখনও ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে শায়লা রহমান আবারও বলে উঠলেন, কিরে, ঠান্ডা হয়ে গেলে যাবি নাকি? যা। নীলা আর কথা বাড়ালো না, চুপচাপ কফির মগটা আর সামান্য পেঁয়াজু চিকেন চপ নিয়ে 2 তলায় হাঁটা ধরল। সাদিদের রুমের সামনে আসতেই তার নাগাল পাওয়া গেল। সে ফোনে ব্যস্ত। নীলা কিছু মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলো, কিন্তু সাদিদের অবস্থার পরিবর্তন না দেখে দরজায় হালকা আওয়াজে নক করল। কাম ইন।
সাদিদ আরও কিছু মুহূর্ত ফোনে ব্যয় করে ফোনটা রাখল। নীলাকে এখনও দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু জোড়া কুঁচকে নিল। এটা কি অন্য কারো বাড়ি? মানে অন্য কারো রুম? মানে দূর, খালি মানে মানে করে। তাহলে কি করব? না বুঝলে তো প্রশ্ন করতেই হবে। সাদিদ এবার ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে নীলার দিকে এগিয়ে আসলো। কফি মোটামুটি ঠান্ডার দিকে চলে যাচ্ছে, আর একটু পরে খেলে হয়তো কোল্ড কফি হিসেবে খেতে হবে। তাই সাদিদ ট্রে থেকে কফির মগটা নিয়ে তাতে চুমুক বসালো, তারপর বলে উঠল, আরে বোকা মেয়ে, এটা তো তোমারই বাড়ি, আর এই রুমটাও তোমার। তাহলে নিজের ঘরে এসে দরজায় নক করতে হয়? আর কখনো যেন এমনটা না দেখি। এখনো তো হয়নি। মানে? এখন কিন্তু আপনি মানে মানে করছেন। কেননা তোমার বোকা মাথাতে সারাক্ষণ বোকা বোকা প্রশ্নে ঘুরঘুর করে, তাই মানে বলতেই হয়। এখন বলো, তখন কি যেন বলছিলে? মানে এখনো হয়নি, বিয়ের পর থেকে না, এমনটা বললে ঠিক হবে। বেশি না, শুধু একটা থাপ্পড় দেবো, তাহলেই সব হুড় করে মাথায় চলে আসবে, আর মাথাটাও ঠিকঠাক কাজ করবে। খুব খারাপ আপনি, প্রচন্ড খারাপ। নীলাকে গাল ফুলিয়ে থাকতে দেখে সাদিদ তার কাঁধে হাত রাখল, টেনে বুকে নিয়ে এসে বলল, এত অভিমান কই থেকে আসে? জানি না, তাহলে কি জানো? কিছু জানি না। সাদিদ নিঃশব্দে মৃদু হাসল, নিজে কফির মগে এক চুমুক দিয়ে সেটা নীলার মুখের সামনে ধরল। নীলা অভিমানিনীর রূপ ধারণ করে সাথে সাথেই নাকচ করল। নাও। আপনি খান, আমি খাবো না। পাখি, ভালোই ভালোই লাস্টবার বলছি, এরপর কিন্তু অন্যভাবে খাওয়াবো। নীলা বিস্ফোরিত চোখে তাকালো। সাদিদের ঠোঁট কামড়ানো দেখে তার আর বোঝার বাকি নেই এই ছেলের দুষ্টমি ফন্দি। খারাপ লোক একটা, রাগ ক্ষোভ কিছুই দেখাতে দেয় না। নীলার বিড়বিড়িয়ে বলাটা সাদিদ অল্প স্বল্প শুনে নিল, তারপরও কিছু বলল না। চুপচাপ নীলার মুখের সামনে কফির মগটা ধরল। নীলা এবার আর না করল না, খানিকটা অভিমান নিয়েই কফি মগে ঠোঁট স্পর্শ করল। নতুবা এই ছেলের বিশ্বাস নেই, একেবারে অসভ্যর এক শেষ। দুজনে কফিটুকু শেষ করতেই সাদিদ নীলাকে টেনে কাছে আনলো, চিবুকে হাত রেখে মুখটা উপরে তুলে বলল, অল্পতেই এত অভিমান করলে চলে? সন্তানেরা নাকি মা বাবা জিন পায়, অর্থাৎ আমাদের আচার আচরণ সব কিছু তাদের মধ্যে প্রতিফলিত হবে। আমি তো ভীষণ টেনশনে রয়েছি, তোমার এই বদ অভ্যেস না জেনে আমাদের ছেলে মেয়েদের উপরে কিভাবে প্রভাব ফেলে। নীলা কোনোই দিয়ে জোরে সাদিদের বুকে খোঁচা দিল। উঠে আসতে নিলেই সাদিদ তাকে টান দিল। নীলা তারপরও ছুটে চলে আসতে চাইলে সাদিদ এবার তাকে বিছানার সাথে চেপে ধরে তার উপর আছড়া হলো। ইস, ছোট্ট একটা শরীরে কি জোর! কিন্তু যখন জোরের প্রয়োজন হয় তখন এসব কোথায় থাকে? তখন তো পুরো চুপসে যাও। ছি, অসভ্য লোক, ছাড়ুন বলছি। সব সময় যত অশ্লীল কথাবার্তা। অশ্লীলে কি দেখলে? সত্যিটাই তো বললাম। আসছে আবার সত্যবাদী। ছাড়ুন বলছি, নতুবা কামড়ে দিব। নীলা তারপরও জোর দেখাতে চাইলে সাদিদ ঠোঁট চেপে ধরে হাসলো। সে ভালো করেই জানে নীলাকে কিভাবে 1 মিনিটে আয়ত্তে নিয়ে আসা যায়। সে নীলার হাত দুটো আর একটু শক্ত করে ধরে তার মুখোমুখি হলো। এক পলক নীলার লাল নাকটার দিকে তাকিয়ে তার গলায় মুখ ডুবিয়ে দিল। নীলার লাল নাকটা হালকা টিপ দিয়ে সে বলল, যা পারো না তা কেন দেখাতে চাও? খারাপ লোক। সমস্যা নেই, তোমার বাড়ি। সাদিদ বালিশ ছাড়াই বিছানায় মাথা রেখে নীলাকে তার বুকের চারপাশে আনলো, অতপর সামান্য গম্ভীর কণ্ঠে বলল, তোমার কি কোনোভাবে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে সন্দেহ রয়েছে, নাকি আমাদের বিয়েটা তোমার কাছে পুরোপুরি স্বীকৃতি পায়নি? লোক দেখানো বিয়ে কি আসল বিয়ে? কি বলছেন আপনি এসব? আমি কখন এমনটা মনে করলাম? তাহলে কিছুক্ষণ আগে কেন বললে আগে বিয়েটা হোক তারপরে সব কিছু? আরে আমি কি একটা বললাম আর আপনি কোথায় থেকে কোথায় নিয়ে গেলেন? জানি না পাখি, কিন্তু তোমার এই কথাটা আমি মানতে পারিনি। বিশ্বাস করুন, আমি এত সব চিন্তা করে বলিনি, শুধু বলার সময় বলে ফেলেছি। আর আমি বললেই কি আমাদের সম্পর্কের নাম পরিবর্তন হয়ে যাবে? আমাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে, এটা যেমন সত্য তেমনই ভাবে আমি আপনাকে ভালোবাসি, এটাও চরম সত্য, কিন্তু কেউ বোঝে না। সাদিদের ঠোঁটের কোণে এবার বিস্তৃত হলো, চোখের কপালের এক পাশে ভালোবাসার আদর দিয়ে নিজেও বলে উঠল, কিন্তু আমি কিন্তু বাসি না। নীলা সঙ্গে সঙ্গেই চোখ তুলে উপরে তাকাতে সাদিদ নিজের নাকটা তার নাকে ঘষা দিয়ে বলে উঠল, বরং অনেকটাই বেশি ভালোবাসি।
হয়তোবা সমুদ্রের চেয়েও গভীর, হয়তোবা আকাশের থেকেও বিশাল যার দৈর্ঘ্য প্রস্থ। গায়ে হলুদের সাজে আয়নায় নীলা নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তাদের এটা দ্বিতীয়বারের মতো বিয়ে হলেও সাদিত যেন কোনো কিছুতে কমতি রাখতে চায় না, না আয়োজন আর না আমেজ। সবটুকুতেই যেন এক আকাশ ভালোবাসা নিয়ে সাদিত নিজ দায়িত্বে সবটুকু করছে। এক কথায় নিজের বিয়ের ঢোল নিজেই পিটাচ্ছে। শুধু সাদিতই নয়, দুই পরিবারের সবার মধ্যেই যেন একই আমেজ। এখন যেসব হচ্ছে আগেরবার তাদের বিয়েতে এসব কিছুই ছিল না। তাই নিজেকে প্রথমবার এমন রূপে দেখে নীলাও বড্ড অবাক হচ্ছে। সত্যিই নিজেকে এতদিন পর তার হঠাৎ বউ বউ মনে হচ্ছে। ধুর, কি ভাবছি আমি? আমি তো বউই, ওনার বউ। কি রে নীল, কি আপন মনে ভাবছিস? না, কিছু না। আহারে, বেষ্টু আমার লজ্জা পাচ্ছে। আমার কাছে আবার কি লজ্জা? তো সবটাই তো আমার জানা, পুরো বিশুদ্ধ জলের ন্যায় ফকফকা ঝকঝকা পরিষ্কার। মানে? ন্যাক্কা, মনে হয় কিছু বোঝো না। জিজুকে যে মনে মনে ভাবছিস, এটা লোকানোর কি আছে? কে বললো আমি তোর জিজুর কথা ভাবছি? কে আর বলবে? তোমার ওই লাল লাল গালগুলো আমাকে এসে বলে গেছে। ইস, পুরো টমেটো হয়ে গেছিস। জিজু দেখলে নির্ঘাত হার্ট ফিল করবে। নীলা আর কথা বাড়াতে চাইল না। মুখ দিয়ে অস্বীকার করলে কি হবে? তার ভাবভঙ্গিতে যে স্পষ্ট সাথীদের অনুপস্থিতি বিরাজমান। তাদের কথোপকথনের মধ্যেই দরজায় আওয়াজ পড়ল। নীলা শান্ত ঘাড় ঘুরিয়ে তাকাতেই নিধিকে দেখতে পেল। নিধির চোখ জোড়া ছলছল করছে। ছোট্ট বোনটা তার এত বড় কবে হলো? গায়ে হলুদের সাজে মেয়েটাকে নিধি চিনতেই পারছে না। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে নীলাকে বাহু ধরে দাঁড় করালো। অপলক দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে কপালে স্নেহের চুম্বন আঁকলো। আল্লাহ, কারো যেন নজর না লাগে। আমার পিচ্ছুটাকে পুরো পুতুলের মতো লাগছে। নীলা খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করলো। অপর পাশ থেকে শান্ত অভিযোগের স্বরে বলল, এখন আসছে ভালোবাসা দেখাতে? এই তোমার আসার সময় হলো? আমরা কতক্ষণ যাবত ওয়েট করছি। সরি বোন, কি করব বল? ওদিকে সাদিদের হলুদ ছোঁয়া শেষ না হলে কিভাবে আসি? তুই আমার দিকটাও একটু দেখ। এদিকে বোন, ওইদিকে ভাইয়ের মতো দেবর। আমি কোনটা ছেড়ে কোনটা যাব? হয়েছে হয়েছে, আর শ্বশুর বাড়ির গীত গাইতে হবে না। এখানে এসেও শ্বশুর বাড়ি করা হচ্ছে। তবেরই পাজিমি, কিন্তু আমি যে শোনা কথায় কি শুনলাম, ঝাঁজ লঙ্কাকে নাকি ইদানিং উত্তরার পাশে বেশি দেখা যাচ্ছে। কি ব্যাপার, মোহাম্মদপুরের বাস আজকাল উত্তরা হয়ে যায় নাকি? বলেই নিধি দুষ্টু হেসে ভ্রু জোড়া নাচালো। শান্তর এতক্ষণের পকপকানি ছুটে গেল। কেননা নিধি যে দুর্বল জায়গাতে আঘাত করে বসেছে। তার আর তানভীরের সম্পর্কটার কথা ঘটা করে কাউকে না জানালেও ইতিমধ্যে এক কান দুই কান করে কথাটা অনেকেই জেনে নিয়েছে। একটা কথা আছে না, প্রেমের বায়ু স্বাভাবিক বাতাসের চেয়ে দ্রুত বয়। ঠিক তাই, অন্য সব কিছু গোপন করা গেলেও এই ব্যাপার লুকিয়ে রাখা ভীষণ টাফ। আর যারা সেটা পারে তারা নেহাতি দুর্লভ ব্যক্তি। সবাই তাদের থেকে অবশ্যই এই সাবজেক্টে জ্ঞান আহরণ করা উচিত। নীলার বড় ফুপু এসে তাদের তাড়া দিতে নীলাকে নিয়ে শান্ত সহ তার কাজিন সিস্টারগুলো বেরিয়ে যেতে লাগলো। কিন্তু নিধি আচমকা নীলার হাত টেনে বলে উঠল, তোরা একটু বাইরে গিয়ে বস, আমি পিচ্চুর সাথে 5 মিনিট কথা বলে নিয়ে আসছি। নিধির কথাতে কেউ আর আপত্তি করল না। দুই বোনকে কিছুটা একান্ত মুহূর্ত দিয়ে তারা সবাই বাহিরে বের হয়ে গেল। সবাই যেতে নীলা কিছুটা ভয়ার্থ চোখে প্রশ্ন করে উঠল, কি হয়েছে আপনি? হঠাৎ এমন করে আটকালে, কোনো সমস্যা? নিধি তার কথায় মৃদু হাসল। যত্নে গালে হাত বুলিয়ে বলল, সমস্যা আবার সমস্যা নাও বলতে পারিস। আমার কি, আমার এক দায়িত্ব, ডাবল দায়িত্বের ডাবল কাজ। মানে? মানেটা না হয় তার থেকে জেনে নিস। আমি ভাই গেলাম, এই বয়সে থার্ড পার্সন হওয়া বড়ই লজ্জাজনক।
নীলা কেবল ড্যাব ড্যাব করে নিধির মুখপানে তাকিয়ে রইল। তার মুখশ্রী দেখে সহজেই অনুমান করা যাচ্ছে যে আপাতত এতক্ষণের সব কথা নীলার মাথার উপর দিয়ে গিয়েছে। নিধি আর খাটতে চাইল না। নিচু স্বরে বেস্ট অফ লাক বলে দরজা ভেতর থেকে লক করে চলে গেল। নীলার হতবিহ্বল দৃষ্টির পরিবর্তন লক্ষ্য করা গেল না যতক্ষণ পর্যন্ত খুব পরিচিত কণ্ঠটা কানে এলো। নীলা এবার চমকিত দৃষ্টিতে পিছনে ফিরল। নীলার সাথে মিলিয়ে বাসন্তী কালারের পাঞ্জাবির উপরে সবুজ ফ্লোরাল কোটি আর সাদা পায়জামা পরা সাদিতকে দেখে তার ঠোঁটজোড়া আপন শক্তিতে আলগা হয়ে গেল। সাদিত প্রিয়তমার এমন অবস্থা দেখে নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরল। নীলার একেবারে সন্নিকটে এসে তার দিকে একটু ঝুঁকে চোখে মুখে ফু দিতেই যেন সে হুঁশ ফিরে পেল। সাদিতকে কিছু বলবে তার আগেই সাদিত নীলার দুই গালে চেপে ধরে মাথাটা উঁচু করল। কয়েক মুহূর্ত মুগ্ধতায় তাকিয়ে থেকে কপালে গাঢ় চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার ভাবনার থেকেও বেশি সুন্দর। নীলা বেশ লজ্জা পেল। মুখোমুখি এভাবে প্রশংসা করলে নীলার বরাবরই ভীষণ লজ্জা লাগে। সাদিত হাসল, অতপর গালে হাত রেখেই নীলার কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, ভাগ্যিস ভাবি মনিকে রাজি করিয়ে একটু একা পেলাম, নতুবা যে আমার এই নিরীহ চোখজোড়ার সাথে বড্ড অন্যায় করে ফেলা হতো। এই আনন্দ সুন্দর দেখা হতে আমার চোখজোড়াকে বঞ্চিত না করাতে ভাবি মনিকে পুরস্কৃত করা হবে। কিন্তু ভাবছি কিভাবে পুরস্কার দেওয়া যায়। যেহেতু তার বোনকে ঘরে তুলছি, তাহলে এক কাজ করব, তার বোনকে পুরস্কারটা দিয়ে দেবো। সে তাহলে বোধহয় বেশি খুশি হবে। আদরের বোন বলে কথা, আর আমারও ঠিকঠাক পুষিয়ে নেওয়া হবে। নীলা তীক্ষ্ণ চোখে তাকালো। আজকে সবাই এত ঘুরিয়ে পিছিয়ে কথা বলছে কেন? সবকিছুই নীলার মাথা হতে 20 হাত উপর দিয়ে চলাচল করছে। নীলার কুচকানো কপাল দেখে যেন সাদিতের বেশ মজা লাগলো। সে নীলাকে আরও অস্থিরতায় ফেলতে হ্যাঁচকা টান দিল। এত এত ফুলের গহনা আর তার উপর বাঙালিয়ানা স্টাইলের শাড়ি পরার দরুন নীলা তাল সামলাতে পারল না। হুমড়ি খেয়ে গিয়ে সাদিতের উপর পড়ল। নীলা কয়েক মুহূর্ত থতমত খেয়ে গেলেও পর মুহূর্তেই খানিকটা রাগী স্বরে বলল, এটা কি হলো? এমনটা কেউ করে? এখন এই শাড়িতে পা বেঁধে পড়ে যেতাম। আর সব থেকে বড় কথা, আপনি এখানে কেন? আর কিভাবেই বা আসলেন? আপনি জানেন না দাদি যে বাসা আছে? আপনাকে এই সময় আমার রুমে দেখলে তুল কালাম বাঁধিয়ে ছাড়বে। সাদিত একটা কথাও বলল না। চুপচাপ নীলার পা থেকে মাথা পর্যন্ত নজর বোলালো। দেখেও যেন তৃপ্তি মিটছে না। গায়ে হলুদের বাসন্তী কালারের শাড়ির উপর সবুজ সাদা লাল সুতোয় ফ্লোরাল কাজ করা, সাথে লাল টকটকে গোলাপের সাথে রজনীগন্ধা ফুলের গহনা, একেবারে হালকা কৃত্রিম সাজ। ইস, কি অপরূপ মন ধাঁধানো সৌন্দর্য! সাদিদের কোনো হেলদোল না দেখে নীলা এবার তাকে ছাড়াতে চাইল। তাই নড়ে চড়ে মোচড়া মুচড়ি করতে নিলেই সাদিদের রাগ হলো। তাই সে শাড়ি গলিয়ে নীলার পেটে হাত রাখল, একটু চড়েই চেপে ধরল। নীলার সঙ্গে সঙ্গেই মাথা নিচু করল, আর অস্ফুট স্বরে মুখ থেকে ব্যথাজনক শব্দ বেরিয়ে এলো। সাদিদ তার মুখটা নীলার গলায় নিয়ে ঠেকালো। কিছু মুহূর্ত প্রিয়তমার শরীরে চন্দন হলুদের ঘ্রাণ নিল। সাদিদের ঘন নিঃশ্বাস শরীরে লাগতেই নীলা শাড়ি খামছে নিজেকে সংযত করতে চাইল। বুকে যেন উথাল পাথাল ঢেউ বইছে। এই নিঃশ্বাসের মালিক কি কোনোদিন নীলার পরিচিত হবে না? সে যে নীলার অতি পরিচিত হয়েও অজ্ঞাত। এখনও যে তার গভীর স্পর্শগুলো নীলাকে কুড়ে কুড়ে খায়। পরিচিত স্পর্শ বলে অভ্যেসে পরিণত হয় না। ঠিক যেন রন্ধ্রে রন্ধ্রে শিহরণ ছড়িয়ে পড়ে। নীলার কাঁপাকাঁপির মাত্রা দেখে সাদিত বার কয়েক টেনে টেনে শ্বাস নিল। লোভ সামলাতে না পেরে গলায় ফুলের গহনাটা একটু সরিয়ে ঠোঁটজোড়া চেপে ধরল। গাঢ় দীর্ঘ এক চুমু খেলো। এতটুকু স্পর্শ যে সে নিজের জন্য চাই, নতুবা তার নিজের দমটাই গলাতে এসে আটকে যাবে। নীলার কাঁপা হাতজোড়া ততক্ষণে সাদিদের পাঞ্জাবির কলার চেপে ধরেছে। সাদিত গলা থেকে মুখ সরিয়ে নীলার কানের কাছে মুখ নিয়ে গেল। বার কয়েক কানের লতিতে ঠোঁট ঘষে লেগে যাওয়া স্বরে বলল, আমার গায়ে ছোঁয়ানো হলুদ তোমাকে লাগাতে বাইরে সবাই তোড়জোড় করছে, অথচ আমি নাকি আমার পাখিকে হলুদ ছুঁয়ে দিতে পারবো না। এমনটা কি মানা যায়? এই নিয়ম কি প্রেমিক মন বিরুদ্ধ নয়? তাই নিয়মের বিরুদ্ধে আন্দোলন চালাতে সশরীরে হাজির হলাম।
সাদিত থামল। নীলা এবার চোখ তুলে সাদিতের মুখপানে জিজ্ঞাসুসূচক দৃষ্টিতে তাকালো। সাদিতের মুখেও হলুদের আভা, বোঝাই যাচ্ছে কোনো মতে মুখের হলুদ মুছেই এখানে চলে এসেছে। নীলা অপলক দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে সাদিতের ফর্সা বর্ণে হলুদের ছোঁয়া দেখছে, কিন্তু চোখে তার চঞ্চলতা, অর্থাৎ সাদিতের কথাটার মানে সে এখনো বুঝতে পারেনি। সাদিতও নীলার মুখপানে তাকালো, কিন্তু মুখে আর কিছু না বলে পাঞ্জাবির পকেট থেকে ছোট একটা বক্স বাহির করলো। নীলা শুধু তাকিয়েই রয়েছে, কি হচ্ছে এসব। সাদিত ছোট বক্সটা থেকে সাথে করে নিয়ে আসা হলুদ নিজের 2 আঙ্গুলে ছোঁয়ালো। নীলার গালে আলতো করে হলুদটুকু লাগালো। আবেশে শিহরিত হয়ে নীলার চোখজোড়া বন্ধ হলো। সাদিত এক পলক নীলার বন্ধ চোখের দিকে তাকিয়ে মাথায় দুষ্টুমির ফন্দি আঁটল। এই মেয়েটাকে প্রেমময় চলনে চালিয়ে সে যেন এক পৈশাচিক আনন্দ পায়। সাদিত এবার নিজের গালেই হলুদ লাগালো। নীলাকে নিজের সাথে আরও নিবিড়ভাবে জড়িয়ে গলায় মুখ রাখল। ঘষে ঘষে গলায় ঘাড়ে শীতল হলুদ ছুঁয়ে দিতে লাগলো। আর নীলা পারে না এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে জান বাঁচিয়ে পালাতে। এই ছেলেটা সব সময় নীলার নিরীহ জানটার পিছনে পড়ে থাকে। নীলার অস্থিরতা বুঝতে পেরেও সাদিত থামল না। সে নিজেও তো অস্থির, তার অস্থিরতাকে দূর করবে। সে নীলাকে আরো গভীরভাবে ছুঁয়ে দিতে লাগলো। শাড়ির সবটুকু উন্মুক্ত অংশে হলুদ লাগিয়ে সাদিত এবার হাঁটু ভাঁজ করে নিচে বসলো। পেট অনাবৃত করে গাল ঘষা নিতেই ধারালো খোঁচা দাড়ির আঘাত নীলার নরম পেটে বেশ লাগলো। সে সাদিতের চুলগুলো খামচে ধরল। সাদিত বুঝতে পেরে তৎক্ষণাৎই আঘাতপ্রাপ্ত জায়গায় ছোট্ট ছোট্ট চুমু খেল। রুক্ষ ঠোঁট যুগলের উষ্ণ পরশে নীলার অবস্থা আরও কাটল। সাদিত যেন উপকার করতে গিয়ে অজান্তেই অপকার করে বসছে, কেননা নীলার বুকে যে ঝড় বইছে, আর ভিতরের প্রবাহমান এই ঝড়কে এই মুহূর্তে কিভাবে সে নিয়ন্ত্রণ করবে। তাদের এমন মধুর ঘন মুহূর্তটা বেশ বাজেভাবে নষ্ট করল বেসুরেভাবে শব্দের করাঘাত। অপর পাশে যেন দরজা ভেঙে ফেলার প্রক্রিয়া চলছে। সাদিত বিরক্ত হলো, প্রচুর বিরক্ত হলো এইসব নিয়ম নীতির উপর। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকে সে নীলাকে কাছে পাচ্ছে না। এই সবই নিয়ম নীতি লেগেই রয়েছে। আজ একটু কাছে পেয়ে আদরের ফাঁকা স্থানটুকু পূরণ করতে চাইলে তাতেও যেন সবার ঘোর আপত্তি। সে বিরক্ত মাখা চোখে উপরে তাকালো। সমস্ত শরীর সহ ঠোঁটগুলো নীলার তরতর করে কাঁপছে। নীলাকে এই অবস্থায় দেখে যেন অকারণেই সাদিদের রাগটা ফিকে পড়ল। দরজায় এখনো করাঘাত হচ্ছে। শব্দের সাথে বড় ফুপির বেসুরে গলা শোনা যাচ্ছে। পাশ থেকে অনবরত নিধির বানানো মিথ্যে কথাও কানে আসছে, কিন্তু বড় ফুপি সেদিকে পাত্তা না দিয়ে বিরামহীনভাবে দরজা ধাক্কিয়ে যাচ্ছে। সাদিত দ্রুত উঠে দাঁড়ালো। চট করে পটাপট নীলার পুরো মুখে এলোপাথারি আদর খেয়ে নিল। অতপর কয়েক কদম সামনে গিয়েও আবারও কি মনে করে যেন পিছনে ফিরল। নীলাকে এখনো ঠাই মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে সে কাঁধে ধরে ধাক্কা দিল। এবার নীলার হুঁশ ফিরেছে। চোখ খুলে হকচকিয়ে সাদিতের দিকে তাকালো। সাদিত আপাতত সেদিকে খেয়াল না করে গম্ভীর কণ্ঠে বলল, যাও, নিয়ম নীতির গোডাউন চলে এসছে, দরজা খোলো, নতুবা ভেঙে ফেলবে। কথাটা যতই গম্ভীরতা নিয়ে বলেছে শেষোক্ত কাজটা ততটাই বাচ্চামিতে ভরা। নীলা গালে হাত দিয়েই দ্রুত দরজা খুলে দিল। রাগ পড়েনি, কিন্তু কামড়ের জন্য মৃদু চলছে। বড় ফুপো রুমে প্রবেশ করেই এক দফা ছেড়ে দিল। এই মেয়ে, এসব কোনো কাজ? ওইদিকে গায়ে হলুদের জন্য সবাই বসে রয়েছে, আর তুই কিনা দরজা লাগিয়ে বসে রয়েছিস? শহরে থেকে থেকে বড্ড বেয়াদব হচ্ছিস। আহা বড় ফুফি, চুপ করো। পিচ্ছু ওয়াশরুমে ছিল হয়তো, তাই না পিচ্ছু? নীলা যেন এমন একটা কথারই অপেক্ষাতে ছিল। সে দ্রুত মাথা নাড়িয়ে হ্যাঁ করল। বড় ফুপি তেমন একটা সন্তুষ্ট হলেন না, সেটা তার চোখে মুখেই স্পষ্ট। হঠাৎ তার চোখ নীলার চোখে মুখে ভালোভাবে পড়তেই তিনি আতঙ্কে উঠলেন। এ কি, তুই তো হলুদ আগেই লাগিয়ে বসে রয়েছিস, সব নষ্ট করে দিলি, এখন কি হবে? নিধি সহ মোটামুটি সবাই নীলার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। সে বেশ অপ্রস্তুত হয়ে পড়ল সবার এমন তাকানো দেখে। নিধির সবটাই মাথাতে চলে আসলো। সে নিঃশব্দে একটু হেসে নিয়ে পরিস্থিতি সামলানোর জন্য বলল, আসলে কি বলো তো ফুপি, পিচ্ছুকে তখন থেকে
দেখে আবেগে সামলাতে পারিনি, তাই হাতের কাছে হলুদ নিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তাই বলে এত? আসলে ভালোবাসা বেশি তো, তাই বেশি লাগিয়েছি, তাই না রে পিচ্ছু? নীলা এবার আর হ্যাঁতে হ্যাঁ মিলাতে পারল না, বরং নিধির সবটা বুঝে যাওয়াতে বেশ লজ্জা পাচ্ছে। বড় ফুপি এবার তাড়া দিতেই সবাই ধীরে ধীরে বেরিয়ে পড়তে লাগলো। উদ্দেশ্য বাসার ছাদ, কেননা ছাদেই হলুদের সকল আয়োজন করা হয়েছে। নীলা হাঁটতে হাঁটতেই পিছন ফিরে তাকালো, চোখ মুখে তার চিন্তা ভাব। নিধি তার দৃষ্টি খেয়াল করে ঠোঁট বাঁকিয়ে হাসলো, কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিসিয়ে বলল, যে আসতে পারে সে যেতেও পারে, ভয় নেই। ইস, নীলা আবারও লজ্জা পেল। আজ কি তার হলুদের দিন নাকি লজ্জা পাবার দিন? নতুবা সবাই বারবার এত এত লজ্জা দিচ্ছে কেন? হলুদের সম্পূর্ণ পাট চুকিয়ে মেয়েরা এবার মেহেদি নিয়ে বসেছে। রাত অনেক হয়েছে, তাই ছোটরা বাদে বড়দের সংখ্যা এবার কমে গেল, বেশিরভাগই নিচে চলে গিয়েছে। পার্লারের মেয়েগুলো নীলার দুই হাতে ব্রাইডাল ডিজাইনে কাবেরি মেহেদি পরাচ্ছে। নীলার মোটামুটি কোমর ব্যথা হয়ে যাবার জোগাড়, কিন্তু মেহেদি শেষ হবার কোনো রকম নামগন্ধ নেই। নীলার সাথে সাথে বাদবাকিরাও মেহেদি লাগাচ্ছে। নীলার এমনিতেই সমস্যা না থাকলেও সমস্যা হচ্ছে সাদিককে নিয়ে, কেননা ইতিমধ্যেই সে অনেকবার ফোন দিয়ে ফেলেছে। স্পষ্টভাবে কিছু বলছেও না, শুধু বলছে সব শেষ হয়েছে কিনা, আর কতক্ষণ লাগবে শেষ হতে। নীলা বেশ কয়েকবার বলেছে মেহেদি দেওয়া শেষ হলে জানাবে, কিন্তু এই অধৈর্য ছেলে নীলাকে সহ অধৈর্য করে তুলছে। সে আবারও ফোনের স্ক্রিনে ভেসে ওঠা সাদিদের নামটার দিকে তাকিয়ে মেয়েগুলোর উদ্দেশ্যে বলল, আপু আর কতক্ষণ লাগবে? আর বেশি লাগবে না, 30-40 মিনিটের মধ্যে হয়ে যাবে। আরও এতক্ষণ? হাহা আপু, এগুলোতে একটু সময় লাগেই, বউ বলে কথা। নীলা আর কথা বাড়ালো না। সাদিদ এতবার করে বলছে তাই না চাইতেও অস্থিরতা কাজ করছে। নীলার কাজিনগুলো এটা সেটা নিয়ে মজা করছে। সাইডে মৃদু আওয়াজে সাউন্ড বক্সে গান বেজে চলেছে, কিন্তু নীলার কেন জানে সেদিকে খেয়াল নেই। মনোযোগ দিতে চেয়েও দিতে পারছে না। মানুষটা এখানে উপস্থিত থাকলেও মনটা যেন সাদিদের কাছে পড়ে রয়েছে। প্রচণ্ড অস্থিরতায় সময়গুলো কাটছে। অবশেষে দীর্ঘ একটা মুহূর্তের পর নীলার মেহেদির পর্ব শেষ হলো। নীলা যেন হাঁপ ছেড়েছে। দ্রুত উঠে ফোনটা হাতে নিতে গিয়ে মুখটা চুপসে গেল। সে অসহায় চোখে নিজের হাতের দিকে তাকিয়ে রয়েছে। কোনো দিক দিয়ে ফোনটা ধরবে এটা ভেবেই পাচ্ছে না। সে আশপাশ দেখে নিচু স্বরে শান্তকে ডাক দিল। সে কাছে আসতেই বলল, একটু সাহায্য করো, ফোনটা নিতে পারছি না। শান্ত চট করে ফোনটা তুলে নিল, কিন্তু এখানেও বাধল বিপত্তি। কল করবে কিভাবে? তাই অসহায় কণ্ঠে আবারও বলল, ফোনটা একটু লাগিয়ে দে না। কানে? না মানে ওনাকে। শান্ত দাঁত দেখিয়ে হাসল। নীলা খানিকটা চোখ গরম করে তাকাতেই ভালো মেয়ে সেজে নাম্বারটা লাগিয়ে কানে ধরল। প্রথম কল যেতেই সাদিদ ধরল। অস্থিরতা মিশ্রিত কণ্ঠে বলল, এতক্ষণ? আমি তো অপেক্ষা করতে করতে শহীদ হয়ে যাচ্ছিলাম পাখি। ঘটা করে বিয়ের কাজে যে এত ঝামেলা আগে জানলে কাকপক্ষীকেও জানাতাম না। কখন থেকে একটু কাছে চাইছি, কিন্তু তোমার দেখা পাওয়াই তো মুশকিল। নীলা চোখ উঠিয়ে শান্তর দিকে তাকালো। ফাজিল মেয়েটা ভ্রুজোড়া নাচিয়ে হেসে যাচ্ছে। নীলা এবার না পেরে নিচু স্বরে বলল, কি বলবেন বলুন। হ্যাঁ তো স্বাভাবিক, আমাকে পুড়িয়ে নিয়ে তো দিব্যি রয়েছে। আমারও দিন আসবে বউ, তখন সবগুলো ফিরিয়ে দেবো। ইস চুপ করুন, আমার হাতে মেহেদি। শান্ত ফোন কানে ধরে রয়েছে। শান্ত এবার জোরেই হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, সরি জিজু, শুনে ফেললাম। বাহ, বেশ টক ঝাল মিষ্টি ভালোবাসা দেখছি। এই ভালোবাসা তো এই ধমকা ধমকি। শান্ত এবার মেইয়ে গেল। অন্যের লেকফুল করতে গিয়ে নিজেই ফেসে গেল। কিন্তু পর মুহূর্তেই রাগও হলো। কি না কি বলেছে তাই নিয়ে গাল ফুলিয়ে বসেছে। কতগুলো ঘন্টা পার হয়েছে, অথচ তার খবর নেই। পরে ভাব জমাতে আসলে শান্তও পাত্তা দিবে না। আসছে ভাব হলো, সে ভাবের গোডন হলে শান্ত হচ্ছে ভাবের পাকিস্তান। একেবারে কড়াই গন্ডায় ভাব পুষিয়ে দিব। শান্তকে নিজের মনে বিড়বিড় করতে দেখে নীলা বলে উঠল, আরে বোন, ফোনটা একটু উপরে ধর। তোর ভাবনাতে আমি কিছুই বুঝতে পারছি না।
ও হ্যাঁ হ্যাঁ। জি এবার বলুন, এতক্ষণ শুনতে পাইনি। নিচে এসো। মানে? আমি বললাম নিচে নামো। যেমন আছো সেই অবস্থাতেই। আপনি কি পাগল হলেন? বাসা ভর্তি মেহমান, এমন অবস্থায় এত রাতে আমি নিচে কিভাবে নামবো? আর সবাই কি ভাববে বুঝতে পারছেন? এত কিছু বোঝার সময় নেই। আমি বলছি নিচে নামতে, তাই নিচে নামতে হবে। আরে আমার কথাটা। কিচ্ছু শুনতে পারবো না। আমি অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি। আর মশার কামড় না খাওয়াতে চাইলে জলদি এসো, নতুবা বলা তো যায় না। ঢাকাতে এখন প্রচুর ডেঙ্গুর প্রভাব। কাল হয়তো বাসায় ঘরে না থেকে হসপিটালে ঘরে থাকতে হতে পারে। ইস, যত বাজে কথা, কারখানা। যাই বলো, কিন্তু অপেক্ষা করছি। অপেক্ষার প্রহ দীর্ঘ হলে শাস্তিটুকু সুদ আসলে নিতে প্রস্তুত থেকেও কিন্তু। এইটুকু বলেই সাদিত ফোন কাটল আর নীলার জন্য রেখে গেল অস্থিরতায় ভরপুর অক্সিজেন। কেননা সাদিতের এই কথার পরবর্তীতে নীলার সবটুকু মুহূর্তই অস্থিরতায় ছেয়ে রয়েছে। না নাকচ করার সামর্থ্য রয়েছে আর না গ্রহণ করার রাস্তা। কি করবে এখন? ধুরু ধুরু বুক নিয়ে নিজের বাসা থেকে নীলা এক প্রকার চোরের মতো বের হয়েছে। কাল যেই মেয়ের বিয়ে, আজ সে যদি এত রাতে বাড়ির বাইরে বের হয় নিশ্চয়ই কেউ ভালোভাবে নিবে না। তার উপর বাসা ভর্তি মেহমান, বড়রা এক কথার তালে 10 কথা বলবে। শান্তর সহযোগিতায় সবার নজর এড়িয়ে নীলা গেট পেরিয়ে বাসার সামনে এসে দাঁড়ালো। এদিক ওদিক তাকানোর প্রয়োজন পড়েনি, কেননা সাদিত তার সামনেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সব সময়কার মতো পাশে তার গাড়িটি নয়, বরং প্যাডেল চালিত নতুন একটা রিক্সা। রিক্সার চালককে অবশ্য দেখা যাচ্ছে না। নীলা কপাল কুঁচকে সামনে পা বাড়ালো। নীলাকে দেখে সাদিদও হাঁটা দিল। দুজন মুখোমুখি হতেই সাদিদ পিঠ গলিয়ে নীলার কাঁধ চেপে ধরল। বিনা বাক্যে তাকে নিয়ে সামনে পা বাড়াতেই নীলা থতমত খেয়ে বলে উঠল, কি করছেন? কি কোথায় নিয়ে যাচ্ছেন? পালিয়ে যাচ্ছে। মানে? নীলা যতটাই চেঁচিয়ে বলল, সাদিদ ততটাই ফিসফিসিয়ে তার কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, মানে হচ্ছে আমরা পালিয়ে যাচ্ছি। এসব কি পাগলামি? শুধু শুধু পালিয়ে যাব কেন? সবাই তো বিয়েতে রাজি, তাহলে এসব কেন? নীলার অতিরিক্ত বকবকানিতে সাদিদ এবার বিরক্ত মাখা দৃষ্টিতে তার মুখপানে নজর দিল। নীলা একটু দমে গেল, নিচু স্বরে বকবক করছে। সাদিদ এক পলক ডানে বামে তাকিয়ে নীলার এত প্রশ্নের উত্তরে তাকে সোজা পাঁজাকোলা করে নিয়ে নিল। এতক্ষণ বোধহয় নীলার দম আটকে আসার এটারই কমতি ছিল, যা সাদিদ এখন 16 আনায় পূর্ণ করেছে। আপনি এসব কি করছেন? আমার নিঃশ্বাস আটকে আসছে। প্লিজ, দোহাই লাগে, এমন পাগলামি করবেন না। আম্মু আব্বু নির্ঘাত হার্ট অ্যাটাক করে ফেলবে। নীলা অনবরত সাদিদের নিকট ছেড়ে দেওয়ার জন্য আকুতি জানাচ্ছে। নিজেও তার থেকে ছাড়া পাবার জন্য জোর খাটিয়ে চলেছে। কিন্তু সাদিদের মতো শক্ত সামর্থ্যবান পুরুষের সঙ্গে কি নীলার মতো চুনিপুট্টি মেয়ে পাবে? সাদিদ নীলার এত কথার পরিবর্তে নিশ্চুপ রইল। কোলে নিয়েই তাকে রিকশায় বসালো। নিজেও পাশে বসে চোখের পলকেই হুড উঠিয়ে নীলার ঠোঁট দুটো আঙুল দিয়ে চেপে ধরল। নীলা ডাগর ডাগর চোখগুলো আরও খানিকটা বড় করে সাদিদের দিকে তাকিয়ে আছে। তার অবুঝ মস্তিষ্ক শুধু এটাই জানতে ইচ্ছুক, সামনে বসা এই ছেলেটা এখন কি করতে চাইছে। নীলার প্রশ্নের উত্তর দিতেই বোধহয় সাদিদ এগিয়ে আসলো। মধ্যকার সবটুকু দূরত্ব মিটিয়ে আলতো করে অপর হাতে নীলার গাল স্পর্শ করল। অপর হাতটা এখনও নীলার ঠোঁট জোড়ায় স্থির। সে দুষ্টুমি করে আঙুল দিয়ে তার কোমল ঠোঁটে ছোট্ট করে চিমটি কাটল। আউচ! ব্যথা পেয়েছ? ব্যথা দিয়ে বলছেন? ব্যথা পেয়েছি কিনা? এর থেকেও তো বেশি ব্যথা দিই, তখনও কিছু বলো না। নীলা কয়েক সেকেন্ড থমকে রইল। মস্তিষ্কে কথাটা সম্পূর্ণরূপে পৌঁছাতেই মুখ জোরে রক্তিম আভায় ছেয়ে গেল। লজ্জায় যেন তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। এত নির্লজ্জ ছেলে কিভাবে হয়? নীলাকে লজ্জায় চুপসে যেতে দেখে সাদিদ বরাবরের মতোই ভীষণ মজা পেল। আরও জ্বালাতে কানে ঠোঁট লাগিয়ে নেশা ধরানো স্বরে বলল, তখন কি সহ্য করো নাকি উপভোগ করো? নীলা আর পারল না। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। লজ্জায় কুকড়ে গিয়ে সাদিদের বুকে মুখ গুজল। অসভ্য, নির্লজ্জ, ঠোঁট কাটা পুরুষ! সাদিদ নীলার অভিযোগে হেসে ফেলল, কিন্তু অভিযোগের পাল্টা জবাব এই মুহূর্তে আর দিল না। শুধু নিজের এক হাত দিয়ে নীলার পিঠ জড়িয়ে ভালো করে আঁকড়ে ধরল। তার অপর হাতে ফোন বের করে কাউকে কল করল। অল্প কিছু সময়ের মধ্যেই মধ্যবয়স্ক একজন পুরুষ সামনে আসতেই সাদিদ বলে উঠল, মামা, এবার যেতে পারেন। কেডা? ভাবি না আপা? সাদিদ হাসল। খুব সহজে বুঝতে পারল রিকশা চালকের প্রশ্নটা। তাই এক পলক নীলার মুখপানে তাকিয়ে বলল, আমার বউ। সেই হিসেবে কি ডাকবেন সেটা আপনি ঠিক করবেন।
রিক্সা চালক পানে লাল হওয়া দাঁত বের করে হেসে রিক্সা টান দিল। ততক্ষণে নীলা নিজেকে ঠিক করে নিয়েছে, কিন্তু তার মাথায় এখনো প্রশ্নের এক ঝাঁক মিলে কিলবিল করছে। তাই সহ্য করতে না পেরে নিচু স্বরে বলল, এসব কি হচ্ছে বলুন না, আমি আর নিতে পারছি না। কি হচ্ছে? ধ্যাৎ, নীলা মুখ ফুলিয়ে অপরদিকে মুখ করে বসল। সাদিদ অভিমানের অভিমান ভরা মুখশ্রী নিষ্পলক অবলোকন করল। অতঃপর খুব ধীরে মোহনীয় স্বরে কর্ণদ্বারে মুখ নিয়ে বলল, প্রেম করছি। অন্য সবার দৃষ্টিতে ব্যাচেলার, কিন্তু নিজের দৃষ্টিতে বিবাহিত। তাই সব মিলিয়ে বিবাহিত ব্যাচেলারের অন্তিম মুহূর্তে প্রিয়তমারূপী প্রেয়সীর সঙ্গে প্রেম করছি। কাল থেকে হয়তো প্রেমের ধরনটা ভিন্ন হবে। এই শেষ সময়টুকু স্মৃতির পাতায় ম্লান করতে চাই। রাতের নিস্তব্ধতায় হলুদ রঙা বউকে দিয়ে রিকশায় চড়ে ঘুমোতে ঢাকার রাস্তায় প্রেম করতে চাই। বাক্যগুলোতে কি এমন ছিল নীলার সেটা অজানা, কিন্তু এসব শুনে নীলার শ্বাসগুলো মুহূর্তেই দ্রুত হতে লাগলো। সাদিদকে আর প্রশ্ন করে নিজের অবস্থা খারাপ করতে চাইল না, তাই চুপচাপ মাথা নিচু করে বসে রইল। সাদিদ নিঃশব্দে ঠোঁট প্রসারিত করলো, সামনের দিকে দৃষ্টি দিয়ে কোমর চেপে নীলাকে নিজের সাথে মিশিয়ে বসিয়ে নিল। নীলা চমকিত দৃষ্টিতে তাকালো, কিন্তু সাদিদের ওই ঘোর লাগা চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। দৃষ্টি নত করল। রাতের নিস্তব্ধতায় রিকশার চাকার ঘর্ষণের শব্দগুলো ভীষণ নাককটা। তার উপর ইংরেজি মাসের নভেম্বরের শেষ পর্যায়ে, তাই প্রকৃতিতে বেশ শীতল ভাব। সাদিদ নীলার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। তারই ভুল হয়েছে, তখন যেভাবে আছে ওইভাবেই আসতে বলা উচিত হয়নি। সঙ্গে মোটা কাপড় বা চাদর টাইপের কিছু নিয়ে আসার কথা বলা দরকার ছিল, কিন্তু ভুল যেহেতু করেই ফেলেছে, এখন আর কি করবে। তাই আপাতত যেটা সাথে আছে সেটা দিয়েই কাজ চালাবে। তাই পাঞ্জাবির উপর থেকে নিজের মোটা কোটিটা খুলে সে নীলার শরীরে দিয়ে দিল। এতক্ষণে যেন নীরবতার সমাপ্তি ঘটেছে। এটা দিচ্ছেন কেন? আমার গরম লাগছে তাই। কিন্তু বাইরে তো ঠান্ডা বাতাস। সাদিদ আলতো করে নীলার নাকটা টেনে দিল, তারপর বলল, বোকা মেয়ে, সেজন্যই তো দিচ্ছি। নীলাও বুঝতে পারল, কিন্তু সাদিদের নিজেরও ঠান্ডা লাগবে, তাই কোটি সরাতে সরাতে বলল, আমার শরীরে শাড়ি রয়েছে, এটা বরং আপনি রাখেন, আমার এতটাও ঠান্ডা লাগছে না। সাদিদ রাগী চোখে বিনা বাক্যে তাকে শাসালো। অতঃপর আবারও ঠিকঠাকভাবে নীলার শরীরে ভালোভাবে সেটা মুড়িয়ে দিল। এতটুকুতেই ক্ষান্ত হলো না, নিজের উষ্ণ শরীরের তাপটুকুও নিজের কলিজাটার জন্য বরাদ্দ করল। নীলাকে নিজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সাদিদ এবার খানিকটা দুষ্টমি স্বরে বলল, এখন এতটুকুই, আর উষ্ণতা দেওয়ার জন্য এটা পারফেক্ট জায়গা নয়। আপাতত এতটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। নীলা কোনোই দিয়ে সাদিদকে খোঁচা দিল আর বিড়বিড়িয়ে আবারও বলে উঠল, একেবারে অসভ্য পুরুষ। সবার নজর এড়িয়ে নীলাকে বাহিরে পৌঁছে দিয়ে যেন শান্ত হাফ ছাড়ল। নতুবা একদিকে সাদিদের তেরামি আর কিছুটা হলেও জানা, আর অপরদিকে দাদি ফুপুদের হাজার খানেক প্রশ্নের সম্মুখে। সবগুলো থেকে যে নিস্তার মিলেছে, তাই শান্ত পারছে না কয়েকটা ডিঙ্গাচিকা মার্কা নাচ দিতে। কিন্তু তার খুশি বোধ হয় কারো খুব একটা সহ্য হলো না। সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলেই কেউ তার মুখ চেপে টেনে হিচড়ে লোকচক্ষুর আড়ালে নিতে লাগলো। সে সমানে নিজেকে ছাড়াতে মোচড়ামুচড়ি করছে আর মুখ দিয়ে অস্ফুট স্বরে শব্দ করছে। এদিকে লাইটগুলো বন্ধ। পার্কিং এরিয়াতে এই মুহূর্তে কয়েকটা গাড়ি ব্যতীত জনসমাগম নেই বললেই চলে। এখানে একটা গাড়ির পেছনে এনে শান্তকে ছাড়া হলো। নিজেকে মুক্ত পেয়ে শান্তর মাথায় প্রথমেই যা আসলো তা হলো, ভাগ শান্ত ভাগ। কিন্তু মনের ভাবনা মনেতেই রইল, কেননা পূরণ করার সময় পাওয়া গেল না। আবারও শক্তপোক্ত হাতটা তার হাত চেপে ধরল। রাগে রণমূর্তি হয়ে শান্তকে পার করা একটা গাড়ির দরজার সাথে চেপে ধরতেই শান্তর মুখটা আপনা আপনি খুলে গেল। আধা আলো অন্ধকারে তানভীরের মুখটা শান্তর কাছে পুরোপুরি স্পষ্ট। তার মুখ দিয়ে ধীর স্বরে বেরিয়ে আসলো, আপনি? সামনে থেকে কোনো প্রত্যুত্তর এলো না। এতক্ষণের রাগে মুখটাতে যেন মুহূর্তেই অন্ধকার নেমে আসলো। তানভীর মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, কিন্তু শান্তকে ছাড়ল না। তার অনুপস্থিতিতে মনের কোঠায় হাজারো অভিযোগ জমা করলেও এখন যেন সব ফিকে পড়ছে। এত কিউট মুখের দিকে তাকিয়ে রাগ ধরে রাখা যায়? শান্ত পারল না, কিন্তু তানভীরের কাছে স্বীকারও করল না। আগের মতোই ভাবলেশীন কণ্ঠে বলল, কি চান? এমন করে ধরে আনার মানে কি? হাত ছাড়ুন বলছি। কেন এসেছেন এখানে? ছাড়ুন বলছি, আমি পরে যাব। কোথাও যেতে পারবি না। কেন? কেন যেতে পারবো না? মামার বাড়ির আবদার নাকি? আমার মামাটা বানাই, তাই আবদারও নাই। আর আমি ভুলেও তো তোকে আবদার করবো না। শান্তর কথাটা গায়ে লাগলো। এই জন্যই ছেলেটার সাথে ঝগড়া হয়েছে।
শুধু বলেছিল শান্তর সামনে নিজেকে পরিবর্তন করার প্রয়োজন নেই, কিন্তু বাবা মায়ের সামনে যেন এই অ্যাটিটিউড না দেখায়। কোন মেয়ে না চায় নিজের পছন্দের মানুষকে বাবা মায়ের সামনে উঁচু করে দেখাতে? শান্ত এমনটা ভেবেই খোলা মনে তানভীরকে বলে দিয়েছিল, আর এই একটা কথার পরিপ্রেক্ষিতে এই ছেলে গাল ফুলিয়ে বসেছে। সে নাকি তাকে মন থেকে মানে না, নতুবা তাকে নিয়ে এতটা সংকোচ থাকতো না। মুখে যতই বলুক, কিন্তু শান্তর থেকে তার নিয়ন্ত্রণহীন মন মস্তিষ্ক বরাবরই পজিটিভ কিছু আশা করে এসেছে। তাই হুট করে শান্তর তাকে নিয়ে অভিযোগটা সে সহ্য করতে পারেনি। সহ্যের থেকে বেশি বোধহয় ভয় হচ্ছিল, আবারও হারিয়ে ফেলার ভয়। দরকার নেই আপনার আবদারের। আপনার এসব আবদারের আমি ধারি না। মুখ আজকাল বেশিই চলে না? বরাবরই চলে এসেছে। তানভীরের রাগ উঠে যাচ্ছে। হাতের মুঠিতে ধরে রাখা শান্তর হাতটা আরেকটু জোরে চেপে ধরতে শান্ত এবার নিয়ন্ত্রণহীন ব্যথায় শব্দ করল। চোখ জোড়া ম্লান হলো। তানভীরের রাগ মুহূর্তে যেন নেমে গেল। ব্যস্ত হয়ে শান্তর হাত ধরতে গেলেই সে রাগে অভিমানে সাড়া দিল আর সামনে এগিয়ে যেতে নিল। তানভীর দ্রুত পাশে পেছন থেকে ধরে নিল। শান্ত জোর খাটাতে চাইলেই কোনো কিছু চিন্তা না করে হ্যাচকা টানে বুকে এনে ফেল। শক্ত করে চেপে ধরে বলল, একদম রাগ তুলবি না, নতুবা কি করব নিজেও জানি না। রাগ তোলার আর বাকি কি আছে? এমনিতেই কম করেছেন নাকি? শান্ত, মাথা খারাপ করবি না। তুই জানিস আমি রাগ কন্ট্রোল করতে পারি না। হ্যাঁ জানি, আর তাই তো আমার দায় পড়েছে। শান্ত। তানভীরের রাগী স্বরের চিৎকারে শান্তর এবার থেমে গেল, কিন্তু চোখগুলো টলমল করে উঠল। তানভীর এক পলক অশ্রুসিক্ত ওই চোখে তাকিয়ে চোখ বন্ধ করল। বার কয়েক জোরে শ্বাস টেনে নিজেকে ঠিক করতে চাইল, আর নিজের মধ্যকার রাগটাকেও দমন করার প্রয়াস চালালো। শান্ত এতক্ষণ চুপ থাকলেও অভিমানী মন আবারও তেতে উঠল। নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়তেই তানভীর তাকে বুকে জড়িয়ে নিল। মাথাটা শক্ত করে বুকে চেপে ধরে বলল, শুধু রাগটাই দেখলি? রাগের পেছনের কারণটা দেখলি না? তানভীরের নরম কণ্ঠস্বরটা যেন শান্তকে ভেতর থেকে ভেঙে ফেলল। এই ছেলেটার কঠিন কথাগুলোই ভালো, নতুবা নরম স্বরটা যেন শান্তর গলা চেপে ধরে। শ্বাস বন্ধ হয়ে যায় তার। সে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলে উঠল, রাগটা কমাতে বলা কি অন্যায় হয়েছে? শুধু এতটুকুই, আর কিছু না? আর কি? কে বলেছে এমন করলে চলে যাবে? এমন করলে আমার সাথে আর থাকবে না? শান্তর সাথে সাথেই মাথা উঠিয়ে তানভীরের দিকে তাকালো। সাথে তাকে তাকাতে দেখে তানভীর মুখ ফিরিয়ে নিল। আবারও যেন অভিমান জমেছে। শান্তর ধীরে ধীরে সবটা মনে পড়তে লাগলো। আসলে রাগ উঠলে মানুষের মাথা কাজ করে না। সেদিন এক কথায় দুই কথায় শান্তও রেগে যায়, যার ফলস্বরূপ একসময় এই কথাগুলো বলে ফেলে। কিন্তু এত সবের মধ্যে এই কথাগুলোকে সে এতটা গুরুত্ব দেয়নি। কিন্তু তার কাছে যেগুলো গুরুত্বহীন লেগেছে, অপরজনের কাছে সেইগুলোই তীক্ষ্ণ ফলার নেয়। তাই তো তারপরেই তানভীর বিনা বাক্যে ফোন কাটে, আর তারপর থেকেই চলছে এই মান অভিমান পর্ব। শান্তর এতক্ষণে সবটা মাথায় আসছে, কেন তানভীরের হঠাৎ করে এত রাগ আর ক্ষোভ। আসলে এই কথাগুলো সে এতটা গায়ে না লাগালেও তানভীর বেশ আঘাত পেয়েছে। তাই তো এতদিন রাগ করে দূরে ছিল। এই ছেলেটা তো নিজেই তার থেকে দূরে থাকতে পারে না। রাগ জেদের পাল্লা এতদিন ভারী থাকলেও আজকে বোধহয় সব কিছুকে পেছনে ফেলে চলে এসেছে। শান্তর এখন অনুতপ্ততা বোধ হতে লাগলো। সে মাথা না তুলেই মিনমিনে স্বরে বলল, আসলে আমি এমনটা। সব বলতে পারবি শান্ত, তো সব রাগ জেদ সহ্য করব, কিন্তু ছেড়ে চলে যাবার কথা বলিস না প্লিজ। এটা সহ্য হয় না রে। আমি যে বড্ড অসহায়। নিজের বলতে যে সকল মানুষ বোঝায় সেটুকুর আমার বড্ড অভাব। তাই আরও একটু অভাব সহ্য হবে না। বলেই বুকের সাথে শান্তকে শক্ত করে চেপে ধরল, যেন ছাড়লে শান্ত চলে যাবে, আর তানভীর সেটা কখনোই হতে দিবে না। রিকশা এসে থামলো বাসা থেকে অনেকটা দূরে, নিরিবিলি একটা পরিবেশে। নিস্তব্ধতায় ভরা রাতে এমন একটা পরিবেশে যেন গা ছমছম করছে। নীলাকে দাঁড় করিয়ে রেখে সাদিদ রিকশা চালকের সাথে টুকি টুকি কিছু কথা বলল। তারপর দ্রুত পায়ে এসে নীলার হাতটা নিজের মুঠিতে নিয়ে গিয়ে থমকে গেল। মনেই থাকে না মেহেদির কথা। সে ছোট্ট করে হেসে সরি বলল, তারপর কাঁধে কাঁধে ধরে বলে উঠল, তাহলে যাওয়া যাক। নীলা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। জিজ্ঞাসা করে আর কি হবে, এখন পর্যন্ত কমবার বলেনি, কিন্তু সাদিদের সেই একই উত্তর, গেলেই দেখতে পাবে। তাই নীলা ছোট্ট একটা শ্বাস ফেলে সামনে এগিয়ে যেতে লাগলো। বেশিক্ষণ হাঁটতে হয়নি। তারপরে সম্মুখে এসব দেখে সে চমকিত দৃষ্টিতে সাদিদের মুখপানে দৃষ্টি নিক্ষেপ করল। সে নিচের ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রয়েছে।
ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা। নীলা কয়েক কদম ধীরে ধীরে এগিয়ে এলো। অতপর আচমকা নিজেদের মধ্যকার সবটুকু দূরত্ব মিটিয়ে সাদিদের বুকে ঝাঁপিয়ে পড়ল। সাদি তো হাসি মুখে প্রিয়তমাকে আঁকড়ে ধরল, উঠিয়ে নিল মাটির স্পর্শ থেকে অনেকটা উঁচুতে। বুক পাঁজরে আঁকড়ে ধরে নীলার চুলে নাক ডুবাতে সে কাঁপা স্বরের অস্থির কণ্ঠে বলে উঠল, এসব আমার জন্য? না, আমার মিষ্টি বউয়ের জন্য। তুমি কি আমার বউ? নীলা ফিক করে হেসে দিল। সাদিদ তাকে নিচে নামিয়ে নীলার মুখটা আজলা ভরে ধরে উঠল, বলে উঠল, আমার বউয়ের ছোট্ট একটা ইচ্ছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি পূরণ না করি তাহলে হয়? আমি তো আপনাকে বলিনি, বুঝলেন কিভাবে? তোমার চোখগুলোই বলে দিয়েছে। সেদিন ছবি দেখার সময় ফানুস দেখে তোমার খুশিতে জলজল করা চোখগুলোই অব্যক্ত কথাগুলো বলে দিল। এত কেন বোঝেন?